আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাবের তিনটা টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটা হলো তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ এবং ক্যালোরিমিতির মূলনীতি। তো তোমরা একটু দেখো যে প্রথমে আমরা দেখব তাপ ধারণ ক্ষমতা। লেখো তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা ইংরেজি হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। এখানে দেখো এই হলো একটা বস্তু, এই বস্তু। আমরা এই বস্তুকে যদি আমরা তাপ দেই তাহলে তার তাপমাত্রা বাড়বে। তো সাপোজ তুমি চিন্তা করো যে এখানে আমাদের একটা ক্যালভিন স্কেল আছে। এই ক্যালভিন স্কেলের বর্তমানে তাপমাত্রা আছে আমাদের 273 ক্যালভিন। আমরা যদি এখানে তাপ দেই তাহলে তার তাপমাত্রা কিন্তু বাড়বে। তো বেড়ে মনে করো হইল 274। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয়েছে। আর আমরা এখানে একটা ক্যালোরিমিটার রাখবো, যেটা দিয়ে কি পরিমাণ তাপ এই জায়গায় দেওয়া হয়েছে সেটা মেজারমেন্ট করার জন্য। কারণ আমরা জানি তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। সাপোজ এটা হচ্ছে ক্যালোরিমিটার, আর এটা হচ্ছে আমাদের থার্মোমিটার। থার্মোমিটার, আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করব এবং ক্যালোরিমিটার দিয়ে তাপ পরিমাপ করব। তাহলে তাপ ধারণ ক্ষমতার বিষয়টা কি হলো, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে তাপ ধারণ ক্ষমতা দুটি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, একটা হলো বস্তুর ভর। নাম্বার 2, এটা হলো বস্তুর কি উপাদান। দেখো তাপ ধারণ ক্ষমতা তাহলে আমাদের বস্তুর ভরের উপর। যদি বেশি ভর হয় তাহলে তাপ ধারণ ক্ষমতা বেশি হবে। আবার বিভিন্ন উপাদান যেমন তামা, তাপ ধারণ ক্ষমতা একরকম হবে। রূপা, তার তাপ ধারণ ক্ষমতা একরকম হবে। সুতরাং ভিন্ন ভিন্ন উপাদানের তাপ ধারণ ক্ষমতা কি ভিন্ন ভিন্ন। আমরা তাপ ধারণ ক্ষমতা ব্যাখ্যা করব। দেখো লিখি, মনে করি কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা T2 - T1 ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q। এখানে T1 আমরা ধরে নিতে পারি একটা 273 ক্যালভিন। এখানে আমরা T2 ধরে নিতে পারি 303 ক্যালভিন। তার মানে এটা আশা করি বুঝতে পারছো, T1 - T2 ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে Q। কিন্তু আমাদের সংজ্ঞায় কি ছিল? সংজ্ঞায় ছিল কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে Q/T2 - T1। তাহলে এই যে আমরা দেখালাম যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই তাপ ধারণ ক্ষমতা বলে। সুতরাং তোমরা একটা বিষয় দেখো যে তাপ ধারণ ক্ষমতা আমরা তাপ ধারণ ক্ষমতাকে C দিয়ে প্রকাশ করব। এই জায়গায় দেখো হিট ক্যাপাসিটি, যেহেতু C ক্যাপাসিটি তাই তাপ ধারণ ক্ষমতা C = Q/T2 - T1। তাহলে তাপ ধারণ ক্ষমতার বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন এটার মাত্রা এবং এককের বিষয়টা আমরা একটু দেখব। তো এখন দেখো এটার মাত্রা কি হতে পারে। মাত্রা, তাপ ধারণ ক্ষমতার মাত্রা। তো এইখানে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা এটা হচ্ছে তাপ আর এটা হচ্ছে তাপমাত্রা। তো আমরা জানি যে তাপ এক প্রকার শক্তি,
এখানে কাজের একক হচ্ছে জুল, তাহলে শক্তির একক কি জুল। সুতরাং এখানে যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাহলে আমরা এই জায়গায় শক্তি বা কাজের মাত্রা বসাই দিলেই হবে। তোমরা হয়তো জানো যে কাজের মাত্রা হচ্ছে বা শক্তির মাত্রা হচ্ছে mL² T ইনভার্স কি 2। যদি তোমাদের এটাতে সমস্যা হয় তুমি একটু দেখে নিতে পারো যে W ইকুয়াল টু Fs, F ইকুয়াল টু MAS। এখানে m হচ্ছে ভর, তার মাত্রা m, আর এটা ত্বরণ, ত্বরণের মাত্রা L T ইনভার্স 2, আর এটা হচ্ছে সরণ L, তাহলে ফাইনালি mL² T ইনভার্স 2। এটা হচ্ছে আমার শক্তির মাত্রা বা কাজের মাত্রা। তো এখন আমাদের মেইন বইয়ে তাপমাত্রা ওনারা দিয়েছেন টি, কিন্তু আমরা যদি এখানে টি বসাই তাহলে দেখা যাবে এই সময়ের মাত্রার সাথে এই তাপমাত্রার মাত্রা একটা সমস্যা গিয়ে দাঁড়াবে। তাই আমার মনে হয় বইগুলোতে যদি তাপমাত্রার মাত্রা থিটা দেয় তাহলে আর এই প্রবলেমটা থাকে না। তো আমরা এই জায়গায় তাপমাত্রার মাত্রা বসাই দিব থিটা, তাহলে এইখানে আমাদের এটার মাত্রা গিয়ে দাঁড়াবে mL² T ইনভার্স 2 এবং থিটা ইনভার্স 1। যেহেতু আমরা মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, তাহলে আমাদের তাপ ধারণ ক্ষমতা সি এর মাত্রা হবে mL² T ইনভার্স 2 থিটা ইনভার্স 1। তো আমরা মাত্রাটা বুঝলাম, এখন আমরা এককটা একটু দেখব। একক, খেয়াল করো যে এককে আমরা কি করতে পারি। একক, তো এখানে আমরা ইকুয়েশনটা একটু লিখে নিই। সি ইকুয়াল টু কিউ বাই T2 মাইনাস T1। এখানে আমরা দেখব যে তাপের একক হচ্ছে জুল এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, দ্যাট মিন্স জুল কেলভিন ইনভার্স 1। তাহলে তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1। তাহলে এই পর্যায়ে আমরা তাপ ধারণ ক্ষমতা সি এর একটা ইকুয়েশন পাইলাম, মাত্রা পাইলাম, একক পাইলাম। এখন যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা 500 জুল কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো। তো এখানে আমরা দেখব যে ওই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাইলে 500 জুল তাপের কি প্রয়োজন হয়। এখন দেখো যে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এটার ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট, বলতে এখানে নির্দিষ্ট করে কিছু বলা। এখানেও আমরা ওই একই বিষয়, ধরো এটা একটা বস্তু এবং এই বস্তু এখন একটু ফিক্সড করে দিব, অর্থাৎ 1 কেজি। তাপ ধারণ ক্ষমতায় আমাদের এই বস্তুর ভরটা কিন্তু ফিক্সড করা ছিল না, কিন্তু আপেক্ষিক তাপে এই বস্তুর ভরটা তোমার ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ 1 কেজি ধরতে হবে। তাহলে এই 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করব এই জায়গায়ও 1 কেলভিন। তাহলে এখানে যদি ধরো আমার স্বাভাবিক তাপমাত্রা বা নর্মালি আমরা 203 কেলভিন ধরি, এটাকে যদি তাপ দিই তাহলে তার তাপমাত্রা বাড়বে। বাড়ার পরে যদি এখানে গিয়ে 274 কেলভিন হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে এই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পেয়ে গেছে। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে, কারণ আপেক্ষিক তাপটা তোমার উপাদানের উপর নির্ভর করে। এক এক উপাদানের আপেক্ষিক তাপ এক এক রকম। তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে এখানে একটা পার্থক্যই যে তাপ ধারণ ক্ষমতা যে কোনো ভরের বস্তুর জন্য হতে পারে, কিন্তু আপেক্ষিক তাপটা মাস্ট হইতে হবে 1 কেজি ভরের বস্তুর জন্য। এই জন্য আপেক্ষিক তাপ ভরের উপর নির্ভর করে না, কিন্তু তাপ ধারণ ক্ষমতা তোমার ভরের উপর নির্ভর করে। তো আমরা আরেকটু ডিটেলসে যাই যে আপেক্ষিক তাপ সংজ্ঞা আমরা পেয়ে গেছি, এখন একটু ব্যাখ্যাটা দিব। এটা ব্যাখ্যা দেখো, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ধরি m কেজি ভরের, ধরি m কেজি ভরের বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ
প্রয়োজনীয় তাপ আমাদের কত কিউ। কিন্তু আমি সংজ্ঞায় বা আমরা সংজ্ঞায় বলেছি কত কেজি ভরের, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা কয় কেলভিন, আমরা এখানে বলবো 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কি হবে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে সেটা কি হবে, কিউ বাই এম T2 মাইনাস T1 এখানে। তাহলে এই যে ইকুয়েশনটা আমাদের আসলো, এটাই কিন্তু আমাদের আপেক্ষিক তাপ। তো দেখো, সুতরাং আপেক্ষিক তাপ, আপেক্ষিক কি তাপ, তো আপেক্ষিক তাপ আমরা এস দ্বারা প্রকাশ করব, কারণ আপেক্ষিক তাপের ইংরেজি স্পেলিংটা দেখো যে স্পেসিফিক হিট, তাই আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করব, এস ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। তো আমরা এই পর্যায়ে তাপ ধারণ ক্ষমতার ইকুয়েশন পেয়েছি এবং আপেক্ষিক তাপের ইকুয়েশন আমরা পেয়েছি। এখন আপেক্ষিক তাপের মাত্রা এবং একক নিয়ে একটু কথা বলবো। দেখো, আপেক্ষিক তাপের মাত্রা, আমরা যদি আপেক্ষিক তাপের মাত্রা নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদের আপেক্ষিক তাপ এস এবং মাত্রাটা দেখো, তাপের মাত্রা ওই আগের মতোই এম এল স্কোয়ার T−2। এখানে ভরের মাত্রা হচ্ছে এম এবং তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা। তো এই জায়গায় আমার এম আর এম কাটা যায়, তাহলে আমার থাকে কি, তাহলে এল স্কোয়ার T−2 অ্যান্ড থিটা ইনভার্স কি 1। তাহলে আমাদের আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে আমাদের এই। এখন হলো একক নিয়ে একটু কথা বলবো। এককটা দেখো কি, আপেক্ষিক তাপের একক। তো এককে একটা বিষয় দেখো যে একক, আমরা যদি ইকুয়েশনটা দিই এরকম, কিউ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। এখানে তাপের একক হচ্ছে জুল, ভরের একক হচ্ছে কেজি এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ফাইনালি তাহলে জুল কেজি ইনভার্স 1 এবং কেলভিন ইনভার্স 1। তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এখন আপেক্ষিক তাপের মূল বিষয়টা কি সেটা একটু আলোচনা করব। যে পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। একটা প্রশ্ন লিখো, প্রশ্নটা হলো যে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্স 1 এবং কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো, বলতে কি বুঝো। তো এখানে নর্মালি তুমি যদি একটু চিন্তা করো তাহলে বিষয়টা পেয়ে যাবে যে 1 কেজি ভরের পানির তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে আমার 4200 জুল তাপের প্রয়োজন হয়। অর্থাৎ 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাইলে 4200 জুল তাপ আমাদের প্রয়োজন। সেই জন্য পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। আমরা ছোট্ট একটা ছক আমরা এখানে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের বিষয়টা একটু খেয়াল করতে চাই। একটা ছক, এই ছকটা একটু তুলে নাও। ফার্স্ট 1 নাম্বার দেখো, যে 1 নাম্বার আমরা কি দিতে পারি, 1 এটা হচ্ছে পানি। পানি আমরা এতক্ষণে পড়ে ফেলছি 4200 জুল কেজি ইনভার্স 1। সেকেন্ড নাম্বার 2 এটা হচ্ছে আমরা বরফ দিয়ে দিই, যেগুলো আমাদের পরীক্ষায় সাধারণত আসে সেগুলোই এখানে দিচ্ছি। বরফ হচ্ছে 2100 জুল কেজি ইনভার্স 1। তারপরে হচ্ছে জলীয় বাষ্প, নাম্বার 3 হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প এখানে হলো 2000 জুল। এই ছকে যে কয়টা আছে আমরা যদি এটা পড়ি তাহলে বিভিন্ন ম্যাথ আমরা করতে পারবো। তো ঠিক আছে, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা যে বিষয়টা আমরা এখন পড়াইলাম সেটা আরেকটু করব। দেখো একটু, তো দেখো যে তাপ ধারণ ক্ষমতায় আমরা পাইলাম কি আসলে
ইকুয়ালস টু কিউ বাই T2 মাইনাস T1 পেয়েছি। আর আপেক্ষিক তাপ S ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ বাই এম ইন্টু T2 মাইনাস কি T1। তো এখন তুমি দেখো যে আমরা বোর্ডে যে দুটি ইকুয়েশন নিয়েছি, যা তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ, এই দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা এখানে দেখাইতে পারি। তো নর্মালি তুমি একটু জিনিস চিন্তা করো যে কিউ বাই T2 মাইনাস T1 এই জায়গায় কি বসানো যেতে পারে। হয়তো তোমরা বলবা যে স্যার এখানে S ইকুয়াল টু কিউ বাই T2 মাইনাস T1, কিউ বাই T2 মাইনাস T1 এই সি বসাই দেওয়া যেতে পারে, তাহলে সি বাই এম। তার মানে কি দাঁড়াইলো, আমরা যদি এখানে লিখি বা সি ইকুয়ালস টু কি এম এস। তো এখানে তুমি দেখো এস হচ্ছে আপেক্ষিক তাপ, সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, এটি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যকার সম্পর্ক। তো আমাদের এখানে তাহলে সি ইকুয়াল টু এম এস। তো আমাদের যদি আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিই, তাহলে এটা হবে আমাদের ইকুয়েশন নাম্বার কি 3। অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ থেকে আমরা এই তিনটা ইকুয়েশন আমরা এখানে পেয়ে যাচ্ছি, যে সি এস এবং সি এবং এস এর মধ্যে সম্পর্ক। ভালোভাবে মনে রাখো যে এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যকার সম্পর্ক। এখানে আমরা তো এখানে তোমরা একটু চিন্তা করো যে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের এখান থেকে আরেকটা ইকুয়েশন আমি একটু বের করব। একটু দেখো আরেকটা ইকুয়েশন কি। আমি যদি 2 নম্বর ইকুয়েশনটাকে আড়াআড়ি গুণ করি, তাহলে তুমি 4 নম্বরে যে পাচ্ছ কি দেখো, যে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাবো এম এস T2 মাইনাস কি T1। তো এইখানে আমরা পেয়ে গেছি 4টা ইকুয়েশন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই যে কিউ ইকুয়াল টু এম এস T2 মাইনাস T1। এখন এইখানে ভালো করে খেয়াল করো যে কিউটা কি। এই কিউ হচ্ছে একটা বস্তুকে যখন তুমি তাপ দিবা সেটি কি পরিমাণ তাপ গ্রহণ করবে, মানে গৃহীত তাপ, অথবা একটা গরম বস্তু কি পরিমাণ তাপ বর্জন করবে, সেটি হচ্ছে কিউ। এবং একটা বস্তুর গৃহীত বা বর্জিত তাপই হচ্ছে কিউ। এই কিউটা আসলে নির্ভর করে ওই বস্তুর ভরের উপর আর বস্তুর উপাদানের উপর, মানে আপেক্ষিক তাপ আর তাপমাত্রার পার্থক্যের উপর। এই ইকুয়েশনটা আমরা ম্যাথ করানোর সময় একটু চেঞ্জ করে দিব, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল টি অথবা ডেল থিটা আমরা দিতে পারি। তো আমরা ম্যাথ করার সময় এরকম একটা ইকুয়েশন অলওয়েজ লিখবো, কিউ ইকুয়াল টু কি এম এস ডেল টি। তো তুমি দেখো তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ থেকে আমার কিন্তু 4টা ইকুয়েশন হয়ে গেল। কিন্তু এই জায়গাটাতে আমি আর একটু লিখে দিচ্ছি যে এটা আসলে কি। এটাই হচ্ছে একটা বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের কি বলো সমীকরণ। এই যে কিউ, একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তা আসলে এই সমীকরণের উপর নির্ভর করবে। তো এখন আমরা আজকে টপিক্সের আমাদের আলোচনার বিষয় ছিল তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ। আরেকটা বিষয় এখানে আমরা আজকে অ্যাড করবো, সেটা হচ্ছে ক্যালোরিমিতি। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে টপিক্স ক্যালোরিমিতিও এখানে থাকবে। তো লেখো, প্রশ্ন লেখো যে ক্যালোরিমিতির মূলনীতি নিয়ে কথা বলবো। দেখো ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূল নীতি। আচ্ছা, ক্যালোরিমিতির মূলনীতি বিষয়টা কি? তো এখানে ক্যালোরিমিতির যে মূলনীতি, সেখানে দেখো যে আমরা এরকম একটা কাঠের একটা বক্স নিয়ে নিলাম, একটা কাঠের বক্স, এবং এই বক্সের ভিতরে আমি 2টা বস্তু রাখলাম। একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি বা 80 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা বস্তু আমরা রাখলাম যেটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা ঠান্ডা বস্তু, এটা হচ্ছে ঠান্ডা বস্তু, আর এটা হচ্ছে আমাদের উত্তপ্ত বস্তু। খেয়াল করবা,
এখন এই পুরাটাকে আমি তুলা দিয়ে ঢেকে দিব, তুলা দিয়ে ঢেকে দিব। এবং এটা হচ্ছে তুলা, তোমরা জানো তুলা হচ্ছে তাপের কুপরিবাহী, যার কারণে বাহির থেকে তাপ ভিতরে আসবে না, অথবা ভিতর থেকে তাপ বাইরে যাবে না। অর্থাৎ এখানে যদি তাপের কোনো প্রকার অপচয় না হয়, তাহলে 1 নাম্বার কথাটা হচ্ছে যে উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, ঠান্ডা বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। আবার একটু খেয়াল করো, যদি বাইরে থেকে তাপ ভিতরে না আসে, ভিতর থেকে তাপ বাইরে না যায়, এখানে তাপের কোনো প্রকার যদি অপচয় না হয়, তাহলে উত্তপ্ত বস্তু যে পরিমাণে তাপ বর্জন করবে, ঠান্ডা বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। আমরা বলতে পারি যে উত্তপ্ত বস্তু যদি 500 জুল তাপ বর্জন করে, তাহলে ঠান্ডা বস্তু ঠিক 800 জুল তাপই গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ। তাহলে আমরা এটা বলতে পারি যে গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ। এবং এই গৃহীত বা বর্জিত তাপ বের করার ইকুয়েশন হচ্ছে কিউ ইকুয়াল টু এমএস কি এলটি। আরেকটা বিষয় লক্ষণীয় যে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হয়। তো আশা করি বুঝতে পারছো কথাটা। আচ্ছা, এখানে তাপের আদান প্রদান ততক্ষণই হবে যদি এই দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হয়। তাহলে তোমরা অবশ্যই বলতে পারো যে এইটার তাপমাত্রা কত হবে, এইটার তাপমাত্রা কত হবে তাপ আদান প্রদানের পর। আমার চিন্তা করে তোমরা পেয়ে গেছো যে এইটা 50 হবে, এটা কত হবে 50 হবে। তো কেমনে যে এইটা 50, তাহলে আমরা এভাবে পেতে পারি যে দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 80 + 20 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপ আদান প্রদানের পর তাদের তাপমাত্রা সমান হয়ে যাবে। এই বস্তুর তাপমাত্রাও হবে 50, এই বস্তুর তাপমাত্রাও হবে কি 50। যখন দুটি সমান হয়ে যাবে তখন তাপের গ্রহণ বর্জন বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে বলতে পারি, অথবা তুমি যদি বলো অন্যভাবে যে স্যার এটা 30 ডিগ্রি সেলসিয়াস এটাকে দিয়ে দিছে, এটা 50, আর এটা 30 চলে গেলে এটা হবে 50। তাই আমরা এভাবেও বলতে পারি যে দুইটার তাপমাত্রা সমান হয়ে যাবে। ক্যালোরিমিতির 2 নাম্বার কথাটা হচ্ছে একটি বস্তু ততক্ষণ পর্যন্ত তাপ দিবে বা দুটি বস্তুর মধ্যে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে যতক্ষণ না পর্যন্ত দুইজনের তাপমাত্রা বা দুটি বস্তুর তাপমাত্রা সমান হবে। তো আমরা এটা ক্যালোরিমিতির মূলনীতি। আমরা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে বেসিকটা ছিল, এবং যেহেতু আমরা সবগুলো ফর্মুলা আমরা এখানে তোমাদেরকে 4টা ফর্মুলা দেখিয়েছি, এবং আগামী ক্লাসে আমরা এটার এই সম্পর্কিত আমরা ম্যাথ দিয়ে দিব বা ম্যাথের ক্লাসটা আমরা করাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ক্লাস এই পর্যন্ত।